২ বছর আগে নামমাত্র বিবাহিত স্বামীকে ভার্সিটিতে দেখার পর এটা কখনো ভাবিনি যে মেয়ে আজকে ভার্সিটিতে তার প্রথম দিন ছিল। আর সেখানে যে তার লুকিয়ে রাখা অতীতের পুনরাবৃত্তি ঘটবে এটা ভাবেনি। মাথা নিচু করে নিজের নাম মাত্র স্বামীর সামনে দাঁড়িয়ে আছে, যাকে আজ দ্বিতীয়বারের মতো দেখছে সে। এটাই বাস্তব। নিজের স্বামী আজ দ্বিতীয়বারের মতো দেখছে। সে জানে না তার স্বামী তাকে চিনতে পেরেছে কিনা, তবে তার আচার আচরণে জিমি শতভাগ নিশ্চিত তাকে চিনতে পারেনি লোকটা। এইতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। নিজের মন ভাবনাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। দীর্ঘশ্বাসটা কিসের জন্য জানা নেই তার। এরই মধ্যে তার বাইকে বসে থাকা ছেলেটা সিগারেটের সম্পূর্ণ ধোঁয়া জিমির মুখের উপর ছাড়ে। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে জিমি। তার সামনে দাঁড়িয়ে আছে ভার্সিটির রেগির মাস্টাররা, যার মধ্যে তার সেই নাম মাত্র স্বামীও আছে। ব্যাড চয়েস গ্রুপের 6 জন সদস্য, যাদের এক নামেই এই নর্থ সাউথ ইউনিভার্সিটির পুরোটা কাঁপে। একবার ব্যাড চয়েস গ্রুপের নজরে পড়লে তার পুরো লাইফটাই হেল হয়ে যায়। তাই তো তাদের এত পছন্দ করার পরও কেউ সাহস করে কোনোদিনও তাদের ড্রিম বয়ের সামনেও দাঁড়াতে পারেনি। ব্যাড চয়েসের সবচেয়ে ভয়ঙ্কর মেম্বার হচ্ছে ঈশান মির্জা। পুরো নাম জিসান আহমেদ ঈশান। তাকে ব্যাড চয়েসে লিডার মনে করেন অনেক। উগ্র বদমেজাজি অহংকারী বেপরোয়া স্বভাবেই তার পরিচিত। ব্যাড বয়ে সে দ্বিতীয় লিডার মনে করা হয় সাফওয়ান কিয়ানকে। এমনিতেও সে যতটা শান্ত, রেগে গেলে ঈশানের মতো রূপ ধরে খুব কম মানুষে তাকে রাখতে দেখেছে। তৃতীয় রাগী ব্যক্তি হচ্ছে শ্রাবণ আহমেদ, যে সবসময় শান্ত থাকে। ব্যাট চয়েসের সবচেয়ে ফানি মেম্বার হচ্ছে রিহান চৌধুরী। সাব্বির নেওয়াজ ব্যাট চয়েস সে দ্বিতীয় প্লেয়ার বয়। ব্যাট চয়েসের সবচেয়ে অদ্ভুত ব্যক্তি হচ্ছে তামিম শিকদার। শিহান মির্জা তার ব্যান্ডের বাইকে বসে তার সেই চিরচেনা মুখভঙ্গি নিয়ে একটানা সিগারেট টেনে যাচ্ছে, আর কিছুক্ষণ বাদে বাদেই নাক মুখ ডাকিয়ে দাঁড়িয়ে থাকা জিমির মুখে উপর ধোঁয়া ছাড়ছে। পাশে দাঁড়িয়ে তাকে পর্যবেক্ষণ করছে বাকি 5 জন। ঈশানের হঠাৎ এহেন আচরণে তারাও অবাক হয়ে বটে। ঈশান এবার আধা খাওয়া সিগারেটের জিমিতে হাতে তালুতে চেপে ধরে। ব্যথায় ছটফটিয়ে উঠে জিমি, আর তাতে ঈশান জিমির হাতে শক্ত করে টেনে ধরে সিগারেটে চেপে ধরে। ব্যথার চোখের নোনা পানি টলমল করছে। কোনো ঝামেলা জড়ানো চায় না বিধায় এতক্ষণ চুপ ছিল। আর 5টা মানুষের মতো তার জীবন না, বেঁচে থাকা নিয়ে যথেষ্ট পরিমাণ সংগ্রাম করতে হয় তাকে প্রতিনিয়ত। একবেলা ভাত সে এমনকি এমনকি খেতে পারে না। তার জন্য তাকে বহু কাঠখড় পোড়াতে হয়। আর 5টা মানুষের মতো তার বাবা মা নেই যে আগলে রাখবে, তাকে যত্ন করবে। নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো ভার্সিটি পড়া তার মতো মানুষের জন্য সহজ ছিল না, কিন্তু আল্লাহর আশেষ রহমতে স্কলারশিপের মাধ্যমে এখানে ভর্তি হতে পেরেছে। আর এতে সাহায্য করেছে তার খুবই কাছের একজন মানুষ। জিমির পরনে সুতি পুরাতন একটা 3 পিস, চুলগুলো বেনি করা, ওড়নাটা মাথার চারপাশে ভালো করে ঢেকে দেওয়া, গায়ের রং তামাটে, চোখের মোটা ফ্রেমে একটা চশমা। ব্যাড চয়েসের কাছে রেক খাওয়ার প্রতিটি নিউ স্টুডেন্টের যেন কর্তব্য। ভয়ের কোনো কথা বলতে পারে না। জিমির ব্যথায় ছটফটিয়ে উঠলে ঈশান তাকে মুচকি ধরে। জিমি আর সহ্য করতে না পেরে ঝড়া মেরে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় ঈশানের গালে। মুহূর্তের মধ্যে সবকিছু যেন নিস্তব্ধ হয়ে গেছে। হাসাহাসি, কথা বলার শব্দ, সবকিছু যেন থেমে গেছে। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি আর মাত্রই এগোতে নিয়েছিল, কিন্তু হঠাৎ এরকম কাণ্ডে তার পিছলে চমকে ওঠে। ভয়ার্থক দৃষ্টিতে তাকায় ঈশানের দিকে, যে কিনা রাগে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে জিমির দিকে। মুখ থেকে কোল্ড ড্রিঙ্কসের বোতল খুলে দৌড়ে ঈশানের কাছে যায় রিহান। শ্রাবণ নিজেও হতভম্ব হয়ে ঈশানের কাজে এগোয়। ঈশান, প্লিজ কুল। কিয়ান আহত সুরে বলে, দৃষ্টিতে তার অসহায়ত্ব। একমাত্র ঘটনার জন্য সে প্রস্তুত ছিল না। এখন কি হবে সেটা ভেবেই চিন্তিত সে। মেয়েটা যেন নিজের জীবনে নিজের স্বেচ্ছায়
চিতায় তুলে দিয়েছে। ঈশান শান্ত সমুদ্র চোখে তাকিয়ে আছে জিমির দিকে। জিমি এখনো রাগে ফুঁসছে, রাগে তার শরীরে কাঁপুনি ধরেছে। ঈশান কিছু না বলে বাইক থেকে নামে, প্যান্টের পকেটে দুহাত পুরে জিমির কাছে এগিয়ে যায়। জিমি কিছু বুঝে ওঠার আগে কষিয়ে জিমির দুগালে পরপর দুটো থাপ্পড় মারে। জিমি ছিটকে নিচে পড়ে যায়। ঈশান জিমির কাছে গিয়ে এসে জিমি চুলের মুঠি ধরে, পায়ে আঙুলের উপর ভর দিয়ে এক হাঁটু ভেঙে বসে। জিমিকে একেবারে কিছু বোঝার সুযোগ না দিয়ে তার চুলের মুঠি ধরে গর্জে বলে ওঠে, ইউ ফাঙ্কি বাচ্চা, তোর কত বড় সাহস আমার গায়ে হাত তোলস? আজকে তোর কলিজা ছিঁড়ে ফেলবো আমি। আমার সাথে পাঙ্গা, তোর পুরো লাইফ হেল করে করলে। আমার নামও ঈশান মির্জা না। ঈশান, ঈশান স্টপ, ঈশান, আই সেড স্টপ, রেগে বলে ওঠে কিয়ান। রিহান আর তামিম মিলে ঈশানকে টেনে হিঁচড়ে জিমির থেকে ছাড়ায় ঈশানকে। এখনো রেগে ফুঁসছে ঈশান। এই মুহূর্তে যে কাউকে মেরে ফেলতে পারবে সে। বাকি মেম্বাররাও যখন বুঝলো ঈশান মারাত্মক রেগে গেছে, তখন চোখাচোখি করে কিছু ইশারা করলো। ঈশান এখনো তেড়ে যেতে চাচ্ছে জিমির দিকে। জিমি নিজেও রেগে হারিয়ে ফেলেছে। স্যার, স্যার, আমাকে ওই দুইটা মেয়ের সাহস হলো কিভাবে আমাকে থাপ্পড় মারার? আজকে ওকে মেরেই ফেলবো আমি। কত বড় কলিজা ওর দেখতে চাই আমি। ওই ছোট লোক। বাকিটুকু বলার আগেই থেমে যেতে হয় তাকে। রামেনার ঝাল পানি তার চোখে গেছে। নুডলসগুলো গড়িয়ে পড়েছে তার সাদা টি শার্ট বেয়ে। সাদা টি শার্ট ইতিমধ্যে হলুদ বর্ণ ধারণ করেছে। তার সামনে দাঁড়িয়ে আছে জিমি। রাগে ফুঁসছে সে। জিমির হাতে একটা নুডলসের কাপ। ঈশানের এরকম কথায় সে নিজেকে সামলাতে পারেনি। পাশের একজনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাল রামে খেতে দেখে সেটা ঈশানের মুখে ছুঁড়ে মেরেছে। ঈশান বাঘের মতো তেড়ে আসতে নিলে হঠাৎ কেউ চড়ুই পাখির মতো হুল্ল করে এসে জিমকে নিয়ে দৌড়ে চলে যায়। এত তাড়াতাড়ি ঘটনা ঘটে যে কেউই কিছু করার সুযোগও পেল না। ঈশান রাগে যা পাচ্ছে তাই ধ্বংস করছে। বাকিরা থামানোর চেষ্টা করেছে, তবে লাভ হচ্ছে না। ঈশান মারাত্মক রেগে আছে। ভার্সিটিতে তিনটা ভয়াবহ গ্রুপ আছে। একটা ব্যাচ চয়েস, দ্বিতীয়টা ড্রাগস রাইডেল, আর তৃতীয়টা আস্তে আস্তে জেনে যাবি। জেনে বুঝে দূরে থাক কেউ, অনিচ্ছাও তাদের সামনে পড়তে চায় না, বুঝেছে জিম ভাই। আর আপনি সেই ব্যাড চয়েস কবলে পড়েছেন, যার ফলে আপনাকে না চাইতেও ড্রাগস আর রাইডেলে সবল খেতে হবে। কারণ ওইটার লিডার নাকি ঈশানের গার্লফ্রেন্ড। তো সাবধান জিম ভাই। জিমি মনোযোগ দিয়ে তার বেস্ট ফ্রেন্ড ইয়াসমিনের কথা শুনতেও শেষ কথা শুনে রেগে যায়। জিম ভাইকে, ওমা, আমার সামনে তো তুই ছাড়া কেউ নাই যে তাকে বলবো। তাহলে নিশ্চয় তোকেই বলেছি। জিমি রাগ উঠলেও সামলে নেয়। ড্রাগস রাইডের লিডারকে, মারিয়া, ও নাকি ঈশানের গার্লফ্রেন্ড। তুই তো এতদিন আসিস নাই, তাই কিছু জানিস না। এখন সব জেনে যাবি। তবে আমার না অনেক চিন্তা হচ্ছে তোর ভবিষ্যৎ ভেবে। তোকে ওরা শেষ করে ফেলবে। কেন যে ঝামেলা জড়াতে গেলি? তুই তো ওদের চিনিস না রে। যদি চিনতি তাহলে তো সামনে দিয়েও যেতি না। ইয়াসমি সিরিয়াস ভঙ্গিতে বলে। জিমিকে একটু ভাবুক দেখায়। কিছু নিয়ে সে গভীর ভয়ানক বিভোর। বাংলাদেশে কিছু টিকিট এজেন্ট সংস্থার মধ্যে সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে বেশি পদক পাওয়ার গ্রুপ হলো এসএল, যাদের চেহারা টিম মেম্বার ছাড়া কেউ দেখেনি। তাদের সব কাজ ছদ্মবেশে। এই টিমের 5 জন সদস্য। সাধারণ মানুষ তাদের না চিনলেও অপরাধ ঘটানোর ব্যক্তিরা জানে এটা কতটা শক্তিশালী একটা টিম। বড় বড় মাফিয়াদেরও রাতে ঘুম হারাম হয়ে যায় শুধু এই এসএল গ্রুপের কারণে। বাংলাদেশে খুব কম সংখ্যা মানুষ অজ্ঞা এই সম্পর্কে, অথচ বাইরের দেশে মাফিয়া পর্যন্ত কাঁপে এর ভয়ে। কিছু নির্দিষ্ট মানুষ ছাড়া কেউ জানে না এরা যে বাংলাদেশি। কিছু কিছু চ্যানেলে দেখানো হচ্ছে ছেলে এবার একটা মিশনের জন্য বাংলাদেশে আসবে সামনের মাসে। আর এই তো কিছু কিছু মানুষের ঘুম হারাম হয়ে গেছে, আবার কিছু কিছু মানুষের খুশি হয়েছে, আবার কেউ তাদের এক পলক চোখে দেখা দেখতে মরিয়া হয়ে উঠেছে। সময়টা মধ্য হয়ে একটু আগে
গ্রীষ্মের তপ্ত রোদটা পুরোপুরি শরীরে আঘাত করেছে। অসহায় এই গরমে টিকে থাকা যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। পশ্চিম বিল্ডিং এর প্রাচীন ঘেঁষে বেড়া ওঠার দুইটা কৃষ্ণচূড়া গাছ লাল কমলা ফুলের ছেয়ে গেছে পুরো গাছ। বসন্তের সদ্য ফুটিতে কচি পাতাগুলো ফাঁকে পাঁচ পাপড়ির বিশিষ্ট লাল ফুলগুলো তার নিজস্ব রূপ মেলে সৌন্দর্য ছড়াচ্ছে। কৃষ্ণচূড়া গাছ দুটো বেশ পুরানো, শাখা প্রশাখায় ছড়িয়ে রাখা বিশাল আকৃতির এই গাছ দুটো যেন ইউনিভার্সিটিতে সৌন্দর্য মাত্রাতিরিক্ত বাড়িয়ে তুলেছে। অদূরে কোথাও দুটো কাক বিরতিহীন কাকা শব্দ করে নিজের সমস্যার কথা জানান দিচ্ছে। এই গরমে তাও যেন অতি অতিষ্ঠ হয়ে উঠেছে। ক্যান্টিনে পিন পিন নীরবতা। পুরো ক্যান্টিন এখন খালি ব্যাট চয়েস গ্রুপের ভয়ে। তখন ঈশানকে কোনোভাবে শান্ত করতে না পেরে কিয়ানরা টেনে এখানে নিয়ে এসেছে। বিসি গ্রুপের এখানে আসতে দেখে ক্যান্টিনের সকল মানুষ নিঃশব্দে বেরিয়ে যায়। কিয়ান একটা ফাঁক ঢোক গিলে ঈশানের শান্ত করতে চায়। ঈশান এর মধ্যে পুরো ক্যান্টিনের ধ্বংস জ্ঞান চালিয়েছে। মেঝেতে কাঁচের প্লেট ভাঙা, গ্লাস ভাঙা, চেয়ার পড়ে আছে। বাকিরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মুহূর্তে ঈশানকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না। শ্রাবণ আর রিহান নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তামিম, সাব্বির আর কিয়ানা ঈশানকে থামাতে চাচ্ছে। গ্রীষ্মের রোদের মতো ঈশানের রাগও সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। ওয়েটার এসে 6টা কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে গেলে রিহান বাড়ি নিজে পছন্দের ফ্লেভার নিয়ে তাতে চুমুক বসায়। চেয়ার টেনে পায়ের উপর পা তুলে আয়েশ করে বসে, হাতে তার অরেঞ্জ ফ্লেভারের সফট ড্রিঙ্কস, মুখে তার মিটিমিটি হাসি। ঈশান, তুই কি এখন রেগে আছিস? রিহানের কথা ঈশান হঠাৎ করে থেমে যায়। বাকিরাও অবাক হয় রিহানের রসিকতায়। এই সময় মোটেও এটা আশা করেনি তারা, যেটা তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে। ঈশানের রাগ তখন আস্তে আস্তে পতনে নিয়েছিল, কিন্তু রিহানের রসিকতার রাগে পাদক পরে খ্যাপা বাঘের ন্যায় ফুঁসে ওঠে। কাঠের একটা চেয়ার তুলে আক্রমিত রিহানের দিকে ছুঁড়ে মারে। হতভম্ব রিহান কিছু বুঝতে না পেরে বোকার মতো তেড়ে আসা চেয়ারটার দিকে তাকিয়ে আছে। বাকিরা ভয়ার্থক দৃষ্টিতে তাকিয়ে আছে রিহানের দিকে। সেকেন্ডের ব্যবধানে রিহান রাপ মেরে দূরে সরে যায়। সাথে সাথে শ্বাস করে চেয়ারে ভাঙা শব্দ হয়। রিহান বেচারা ভয়ে বুক থুবড়ো দিয়ে ঈশানের দিকে কাঁদো কাঁদো মুখে তাকায়। তোরা আমার সাথে এরকম কিভাবে করতে পারোস? তোরা আমার বন্ধুত্ব হতেই পারিস না। ইস, আরেকটু হলেই তো ইন্নালিল্লাহ হয়ে যেতাম। শয়তান এত সহজে মরে না। ঈশানের কাট জবাব, স্কলি, আমি তো এটা তোকে বোঝাতে চাচ্ছি। তোকে একটা থাপ্পড় মেরে বলে তো তুই মারা যাসনি, তাই না? তাহলে এমনভাবে জিনিসপত্রকে মেরে ফেলেছিস কেন? তোদের কি বাঁচতে মনে চায় না? ঈশানের কথায় প্রতি উত্তরে রিহান সরল মুখে জবাব দেয়। ঈশান রেগে তেড়ে আসতে নিলে রিহান দৌড়ে কিয়ানের পেছনে দাঁড়ায়। কিয়ান সামনে থেকে সর, ওরে আজকে আমি মজা বুঝাবো। কিয়ান এবার মারাত্মক রেগে যায়, দাঁতে দাঁত চেপে বলে, তোদের জ্বালায় আমি আর বাঁচলাম না। মনে যাচ্ছে সত্যি সত্যি কচু গাছের সাথে গলায় দড়ি দেয়। সব বুঝলাম, কিন্তু বলছিলাম কি, কচু গাছের বদলে বট গাছ ব্যবহার করা যায় না? এতে ভালো ফল পাওয়া যায়, মানে তোর মরতে কম কষ্ট হবে। তাছাড়াও চাইলে আমি সাহায্য করতে পারি শক্ত দড়ি কিনে দিয়ে। রিহানের কথা ঈশান আর কিয়ানের বাদে সবাই হু হু করে হেসে ওঠে। কিয়ানের কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সে তো কথায় কথায় বলেছে, আর তার হারামি বন্ধুগুলো, বন্ধুদের সব কাজে চোখ বন্ধ করে সাপোর্ট করতে হয়। তাই কিয়ান, তোমার এই সিদ্ধান্তর পাশে আমরা সবসময় আসি। তুমি চাইলে কিন্তু আজকে কাজটা শুরু করতে পারো। তামিম খোঁচা মেরেও কিয়ানের উদ্দেশ্যে কথাগুলো বলে। আর এক দফা হাসির রোল পরে সেখানে। ঈশান এখন পর্যন্ত শান্ত হয়েছে, তবে কিয়ান রেগে আছে। কিয়ান হনহনিয়ে বাইরে বেরিয়ে যেতে নিলে দরজার মুখোমুখি আসতেই দেখা হয় ব্ল্যাক রাইডেলের লিডার মারিয়ার সাথে। সাথে আছে তার দুই সঙ্গী, ওরফে চশমাচা রিয়া আর কেয়া। কিয়ান বিরক্ত হয়ে এদের এখানে দেখে রাগে মন চাচ্ছে মারিয়াকে কয়েকটা থাপ্পড় মারতে। কিয়ান আর বাইরে না গিয়ে শ্রাবণের পাশের চেয়ারে ধপাস করে বসে পড়ে। এই মুহূর্তে তার বাইরে যাওয়া ঠিক হবে না ভেবে
ফিরে এসেছে। তাছাড়া এখন এখানে যেই নাটকটা হবে সেটা সে মিস করতে চায় না। মারিয়া ঈশানের সবসময় সামনে এসে চোখে মুখে ন্যাকা কান্না ভাব ফুটিয়ে তুলে বলে, বেবস তোমাকে নাকি কোন মেয়ে থাপ্পড় মেরেছে আবার নুডলস ফেলে দিয়েছে। আমি ছাড়বো না ওই মেয়েকে, একদম শেষ করে ফেলবো ওকে। তোমার তোমার কোথাও লাগেনি তো? ইস, অনেক ব্যথা পেয়েছো নাকি? দেখি দেখি। মারি ঈশানের টাচ করতে গেলেই ঈশান ধমকে ওঠে, স্টপ ননসেন্স। অপর মনে মারিয়ার মুখ থমথম হয়ে ওঠে। তবে তা বেশ পাত্তা না দিয়ে আবার ঈশানের কাছে এগিয়ে যায়। ন্যাকা সুরে বলে, অনেক ব্যথা পেয়েছে জান, ওই মেয়েকে আমি ছাড়বো না। ইস, গাল কেমন লাল হয়ে উঠেছে, অনেক কষ্ট হচ্ছে বুঝি। তুমি চিন্তা করো না, আমি ওই মেয়েকে শাস্তি দেব তোমার উপরে হাত তোলার জন্য। ঈশান মারিয়ার হাতটা ঝাড়ে দিয়ে সারিয়ে দেয়, শাসানোর ভঙ্গিতে বলে, একদম কথায় কথায় গায়ে হাত দিবি না। আমাকে চিনিস না, আমার ক্ষমতা সম্পর্কে তোর কি ধারণা নেই? এক ডোজ খেতে চাস নাকি? মারিয়ার হাসি হাসি মুখটা চুপসে যায়, যা দেখে ব্যাড চয়েসের মেম্বাররা পোষাচিত্র আনন্দ পায়। হ্যাঁ, আহা কি আনন্দ! আমার মনে কুটুনি মহিলা আকাশে ভাসে তার বারণদের মতো মুখখানা দেখতে আমার মন চায় না। কিন্তু মারিয়ার খালা জোকসের মতো পিছু ছাড়ে না। সাব্বিরের বেসুরার গলায় এরকম বানোয়াট গান শুনে মুহূর্তের মধ্যেই সেখানে হাসির রোল পড়ে যায়। এসএল টিমের আজ গোপন বৈঠক বসেছে, সবাইকে জরুরি ভিত্তিতে ডেকে আনা হয়েছে। এতে জরুরি ভিত্তিতে ডেকে আনার কারণ, কলোনি থেকে শত শত বাচ্চা নিখোঁজ হচ্ছে। এমনই থানায় মিটিং ডায়েরি পর্যন্ত নেওয়া হচ্ছে না। প্রতি 10 জন বাচ্চা মিসিং থেকে একজনের তা গ্রহণ করে মিসিং ডায়েরি করা হচ্ছে। ঢাকায় ঘনবসতিপূর্ণ জায়গায় বস্তি থেকে একদিনের শতাধিক বাচ্চা নিখোঁজ হচ্ছে। এসবের লিডার মারাত্মক রেগে আছে। শত শত বাচ্চা নিখোঁজ হচ্ছে, অথচ পুলিশ কত নির্বাক। আর্টিকলটা ডেস্কের উপর শব্দ করে রেখে উঠে দাঁড়ায়। কোল লিডার উঠে দাঁড়িয়ে সমস্ত ইনফরমেশন লিডারকে দিতে লিডার বলে ওঠে, এভরিওয়ান, আমাদের খুব সতর্ক থাকতে হবে এবং বস্তিতে নজর রাখতে হবে। একটা পিঁপড়াও কখন ঢোকে আর কখন বের হয় সমস্ত তথ্য আমার চাই। তিন্নি আর তিয়াস, তোমরা বস্তিতে ছদ্মবেশে ঢুকবে। সারা, তুমি বস্তির আশেপাশে সমস্ত স্কুলে খোঁজ নেবে। আর নিহাত, তুমি আমার সাথে কালকে বেরোবে। আমরা কালকে ছদ্মবেশে পর্যবেক্ষণ করব। মাথা নেড়ে সবার টিম লিডারকে সম্মতি দেয়। সারার মুখটা সিরিয়াস ভঙ্গিতে বলে, ঠিক আছে, কিন্তু ম্যাম, বিভিন্ন গণমাধ্যমে তো আমাদের খবর প্রকাশ হয়েছে। এখন তো অপরাধী সাধারণ হয়ে যাবে, সাবধান হয়ে যাবে। চিন্তা নেই সারা, আমি নিজেই এই খবর ছাড়তে দিয়েছি, এতে আমাদেরই লাভ। কিন্তু সারা, তোমাদের যে কাজ দিয়েছিলাম তা করেছো? লিভার গম্ভীর কণ্ঠস্বর শুনে সারা আমতা আমতা করে, ইয়া মানে ম্যাম, এখনো কালেক্ট করতে পারিনি। যাও, যে যার কাজে যাও। নিহাত, আমার সাথে আসো। ওকে মা। সবাই মাথা নাড়িয়ে যে যার কাজে চলে যায়। কেউ নিজের ইচ্ছে নিজের বিপদ চায় না। জিমি কিছু দরকারি জিনিসপত্র কেনার জন্য মার্কেটে এসেছে। জিনিসপত্র নিয়ে গলির পথে বাড়ি ফিরেছে। রাত তখন প্রায় 8টা। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতেই ধীরে পায়ে হেঁটে যাচ্ছে। জনমানবহীন নির্জন রাস্তা, একা একটা মেয়ে হাঁটছে। জিমি শক্ত করে হাতের ব্যাগটা চেপে ধরে রেখেছে। চোখে মোটা ফ্রেমের চশমা হাত দিয়ে ঠেলে আশেপাশে একবার নজর বুলিয়ে নেয়। আশেপাশে তেমন কাউকে নজর না পেয়ে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবুও তার ভয় কমছে না। জিমি নিচু হয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। হঠাৎ কারো হাসির শব্দ সামনে তাকিয়ে চমকে ওঠে। দুটো দুটো ছেলে তাকে দেখে হাসছে আর খারাপ খারাপ মন্তব্য করছে। জিমি পাশ কাটিয়ে চলে যেতে চাইলে ছেলে দুটো তার হাত ধরে আটকে দেয়। জিমি রেগে হাত ছাড়িয়ে নিয়ে একটা ছেলেকে থাপ্পড় মারে। এতে ছেলেটা মারাত্মক ক্ষোভে জিমির 2 হাত চেপে ধরে। ধস্তাধস্তিতে জিমির হাত থেকে ব্যাগটা পড়ে যায়। জিমি যথাসম্ভব নিজেকে রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু একা একটা মেয়ে দুটো ছেলের সাথে পারছে না। হ্যাংলা পাতলা মেয়েটা জিমির ওড়নাতে হাত দিয়ে টেনে নিতে চাইলো। জিমি ভয়ে নিজের ওড়নাটা চেপে ধরে নিজেকে
সারানোর চেষ্টা করছে। ধস্তাধস্তিতে চশমাটা নিচে পড়ে যায়। একটা ছেলে যখন জিমির শরীরে হাত দেবে তখনই কারো শক্তপোক্ত হাতের থাবায় ছেলে দুটো ছিটকে দূরে সরে যায়। জিমি মাথা তুলে ডাগর ডাগর চোখে তাকাতেই দেখে ঈশান ছেলের দুটোকে বোধর পিটাচ্ছে। জিমি অবাক হয়ে কিছু করতেও ভুলে যায়। ঈশানকে এ সময় সে কখনো আশা করেনি। ঈশান ছেলে দুটোকে পাগলের মতো পিটিয়েও শান্ত হয় না। ছেলে দুটো কোনো মতন নিজের জানে হাতে নিয়ে পালিয়ে যায়। জিমি এখনো বোকার মতো তাকিয়ে আছে। তার বিস্ময়ের মধ্যেই ঈশান দৃঢ় পায়ে হেঁটে সামনে এসে দাঁড়িয়ে কিছু বোঝার ওঠার আগেই পরপর 4টা থাপ্পড় মারে গুদু গালে। আকাম্মি তো এমন থাপ্পড়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না। গালে হাত দিয়ে হতভম্ব ন্যায় দাঁড়িয়ে আছে। তুমি কি ভেবেছো পালিয়ে গেলে আমার থেকে বেঁচে যাবে? কখনো না। আমার গায়ে হাত তোলার মতো সাহস করেছো তুমি। তার শাস্তি তো অবশ্যই পেতে হবে। তোমার লাইফ তো হেল হওয়া শুরু সবে। কাম ডাউন ডালে। নিশ্চয় এরপরে দেখা এর চেয়েও ভয়ঙ্করভাবে হবে। হাসতে হাসতে কথাগুলো বলে চাবির রিংটা আঙুলে ঘুরিয়ে শেষ বাজতে বাজতে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। আমিও দেখব আপনি কি কি করতে পারেন আর আমি কি কি করতে পারি। শক্ত মুখ করে কথাগুলো বিড়বিড় করে জিমি। চোখের পানি মুছে তার বাসায় উদ্দেশ্য রওনা দেয়। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প ভালোবাসি বলেই সিজন 2